সত্যি করে বলুন তো, এই মুহূর্তে যাকে দেখলেন তাকে দেখে আপনাদের কি মনে হয়? নারী নাকি তৃতীয় লিঙ্গের কেউ? আচ্ছা, তৃতীয় লিঙ্গের কেউ বা হিজড়া বলতে যা বোঝায়, আমাদের চোখের সামনে যা ভেসে ওঠে, যাকে দেখলেন তাকে দেখে কি সেরকম কিছু মনে হয়? আপনাদের যাই মনে হোক, তিনি একজন হিজড়া। তার নাম শাম্মী। শাম্মীর এই সুন্দর রূপের অন্তরালে যে কষ্ট রয়েছে, যে দুঃখ রয়েছে, যে বঞ্চনার কাহিনী রয়েছে, সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো। একদল হিজড়ার সাথে শাম্মীকে প্রথম যখন আমি দেখি, একেবারেই থমকে যাই। ভাবতে থাকি তিনি কি হিজড়া নাকি স্বাভাবিক নারী। দৈহিক গঠন, বাহ্যিক চেহারা আর অভিব্যক্তিতে একজন পরিপূর্ণ অপরূপা সুন্দরী বলতে যা বোঝায়, শাম্মী তাই। সন্দিহান মন নিয়ে যখন কথা বললাম, কণ্ঠ শুনে নিশ্চিত হলাম সুন্দরী নারীর অবয়বে শাম্মী আসলে হিজড়া। শাম্মী সাভারে একটি হিজড়া দলের সঙ্গে থাকেন। রান্নাবাড়া, খাওয়া দাওয়া সব একসাথেই। চেহারা সুন্দর হওয়ায় সবাই তাকে আলাদাভাবেই দেখে। সারাক্ষণ তার মুখে হাসি লেগেই থাকে, কিন্তু এই হাসির আড়ালেই রয়েছে চাপা কষ্ট। অনেক কষ্ট লাগে, যে কষ্ট আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কেউ বোঝেই না। অনেকে মনে করে হিজড়া মানে ফানি, হিজড়া মানে হচ্ছে গিয়ে একটা কমেডি, কিন্তু কেউ এইটা কখনো বোঝার চেষ্টা করেনি যে হিজড়া জীবনটা আসলে আমি যে বেঁচে আছি এটা কতটুকু কষ্টের মধ্যে বেঁচে আছি। হিজড়া মানে নিজেকে হিজড়া পরিচয়টা এস্টাবলিশ করতে গিয়ে, আজকে নিজেকে হিজড়া হিসেবে ফুটিয়ে তুলতে গিয়ে যে আমাকে কত ত্যাগ করতে হয়েছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, এটা কেউ কখনো ভাবেনি। নিজের মা, বাবা, পরিবার, ভাই বোন, অনেক কিছু, অনেক অনেক হিজড়া নামটার সাথে না সব ত্যাগ জড়িয়ে আছে। এটা কেউ কখনো বোঝার চেষ্টা করেনি। অনেকেই যখন আমার কমিউনিটি যখন আমাকে হিজড়া বলে ডাকে, তখন আমার কাছে মহব্বতের সহিত মনে হয় যে ওরা আমাকে ভালোবেসে ডাকছে, মহব্বত করে ডাকছে। বাট অন্য আরেকজন যদি আমাকে হিজড়া হিসেবে এখানে মনে হয় কি যে আমাকে গালি দিয়ে ডাকলো, একদম এই জায়গাটার মধ্যে একদম ব্যথা দিয়ে ডাকলো, তো তখন অনেক কষ্ট লাগে যে আসলে কেন এইভাবে করবে ওরা। মানুষের তুচ্ছ তাচ্ছিল্য আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিনিয়ত পোড়ায় শাম্মীকে। শুধুমাত্র নারী নয় বলে এই সৌন্দর্যও তার কাছে অনেকটা অভিশাপ। আপনি তো দেখতে অনেক সুন্দর, মানুষ তো হিজড়াদের টিস করে, কিন্তু আপনি দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি স্বাভাবিক, কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই সুন্দরী একজন মানুষ। এইটা কারো বোঝার ক্ষমতা নেই যদি কেউ বলে না থাকে। সেই জায়গা থেকে সাধারণ মানুষ আপনাকে কীভাবে দেখে, এমনি যখন হয়তো ওই পরিচয় জানে না, কিন্তু আপনাকে দেখছে, তখন না এই জায়গাটার মধ্যে ওনারা আরেকটু দীর্ঘশ্বাস ফেলে। দেখো আল্লাহ কি সুন্দর করে বানিয়েছে, তারপরে আবার হিজড়া, মানে সে ঘুরে ফিরে সেই হিজড়াটার মধ্যেই আসলো। একটাবারও সে ভাবলো না না সুন্দর, সে তো আমাদের সমাজের 8-10 জন মানুষের মধ্যে আছে, এটা একবারও ভাবে নাই। বরং সেই সুন্দরটাকে এরকম করে ঘুরিয়ে একদম আল্লাহ তাকে বানিয়েছে, কি সুন্দর করে বানিয়েছে, তারপরে হিজড়া। তুই যে হিজড়া, এটা তো আমার মাথার মধ্যে আবার মনে করিয়ে দিল আমাকে, তাহলে আমার এই সৌন্দর্যের দাম কি, বা সৌন্দর্য দিয়ে আমি কী করবো, যেখানে এখন পর্যন্ত আমার সেই হিজড়া নামটাই ঢাকলো না। সেই হিজড়া ওই খুনসুটি দৃষ্টিভঙ্গিটাই ওদের পরিবর্তন হলো না। এটা তো বলতে পারতো সে আর যাই হোক, সে মানুষ। শখ করে কেউ এই জীবন বেছে নেয় না, শাম্মীও নেয়নি, না নারী না পুরুষ। হিজড়া হয়ে সমাজে স্বাভাবিকভাবে বসবাস করা কতটা অসম্ভব তা শুধু এই শাম্মীরাই জানেন। শাম্মী শোনালেন পরিবারের বন্ধন ছিন্ন করে চলে আসার সেই বেদনাদায়ক গল্প। এই ঈদ যায়, রোজা যায়, তারপরে এই যে পহেলা বৈশাখটা গেল, শবে বরাতটা গেল, আমি তো বাড়িতে কিছু না কিছু করেছি। মনে হয় কি ওই সময় যদি মায়ের হাতে রান্না খেতে পারতাম, পরিবারটাতে থাকতে পারতাম সবার মতো, তাহলে মনে হয় অন্যরকম লাগতো। এই যে ব্যথাটা, এটা আসলে না বলা একটা ব্যথা, কাউকে না পারি বোঝাইতে, না পারি কাউকে বলতে, নিজের ভেতরের ব্যথাটা নিজের ভেতরেই রাখি। আমি একই সময় না জানেন, আমি আল্লাহর সাথেও কথা বলি, আল্লাহ আমি তো তাদের কাছে বড় হয়েছি, তারা আমাকে জন্ম দিয়েছে, তারা কি একটা বার আমার
যে তাদের ওখানে যেমন অনুপস্থিতিটা, আমার অভাবটা কি তারা বোঝে না? তাদের অভাবটা আমি বুঝতেছি, যে আমার মার হাতের রান্না খেতে ভালো লাগে, বা মা বাবা অভাব বুঝে। আমার মা বাবাকে একবারও আমার অভাবটা বোঝে না, যে এইখানে আমার এই সন্তানটা থাকতো, বা আমার এরকম একটা সন্তান ছিল, সেই রকম করতো। একটা বারো কি সে কোনো দিকে তাকিয়ে আমার অভাবটা বোঝে না। এটা কি সমাজের মানুষের দিকে তাকিয়ে বাবা মা, আপনার একটা সন্তানের প্রতি সন্তান যেমনই হোক, বাবা মার কিন্তু একটা আমি বলবো হ্যাঁ, অবশ্যই এটা আমাদের সমাজের চাপে, আমাদের সমাজের চাপেই। আমার বাবা যখন রাস্তায় বের হয় তখন এক একজন এক এক কথা বলে। আমার ভাইটাকে বলে, যাই তোর ভাই তো একটা বা হিজড়া, তো ভাই তো বড় হয়েছে, সে যখন এক একজন এক এক রকম কথা বলে, সে বাড়িতে এসে আমার সাথে টর্চারিং শুরু করে। সে বলে আমার বাবা মাকে হুমকি দেয়, সে যদি এ বাড়িতে থাকে তাহলে আমি গলায় দড়ি দেবো, এর মতো হিজড়া যদি থাকে তাহলে আমি বউ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। যখন সে বউ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে, সমাজের লোক এক একজন এক এক কথা বলবে। তার চেয়ে বরং আমি আমার বাবাকে বলি যে আমি বাড়ি থেকে বের হয়ে যাই, কেউ কিছুই বলবে না। তোমার এই ছেলে গেলে তো বা আশপাশের লোক এক একজন এক এক রকম কথা বলবে, কিন্তু আমি বের হয়ে গেলে কেউ কিছুই বলবে না। আমার একটা মানুষের জন্য যদি তোমরা 10টা মানুষ শান্তিতে থাকো, তাহলে আমি একটা মানুষ বের হয়ে যাই। কি মাঝে সাঝে বছরে 2-4 বার কি বাবা মার সাথে দেখা হয়? আমি আমার বাবার সাথে একদম টোটালি, আমার বাবা আমার সাথে কথা বলে না, আমি বাবার সাথে কথা বলি না। আমার একটা ভাইয়ের সাথে আমার কথা হয়, মার সাথে মাঝে মাঝে কথা হয়, কিন্তু ফোনে বলেন বা যেভাবেই বলেন, আমি আর কারোর সাথে, আমার সাথে কেউ যোগাযোগও করেন। হ্যাঁ, মাকে দেখে যখন দেখতে ইচ্ছে করে অনেক, মা আসে আমার কাছে। দেখা হয় না, মা তো মাই। এই যে একটা কষ্টের জীবন, এই যে এই কষ্ট যখন আপনি মনে করেন যে আমি চাইলেই বাবা মার কাছে যেতে পারছি না, ও ভাই বোনের সাথে থাকতে পারছি না, আপনার তো কোনো দোষ নাই, আল্লাহ তো এইভাবে বানায় দিচ্ছে, তখন কেমন লাগে? আসলে না, আমাদের তো সব কিছুই ব্যথা, সব কিছুই কষ্টের। কেমন লাগে এটা আমার চেয়ে যদি আমার আশপাশের মানুষগুলো বুঝতো, তার মনে হয় তারপরে মনে হয় আমার এই ব্যথাটাই, কষ্টটা থাকতো না। কেমন লাগে এই ভাষাটা আমি কী করে বোঝাবো যে আমার কেমন লাগে? বাবা মা ছাড়া থাকতে মানুষের কেমন লাগে? আপনার যেরকম লাগে আমারও ঠিক তার চেয়ে বেশি লাগে। আপনি তো হয়তো বাবা মা ছাড়া আপনার কেউ একজন ফ্যামিলি নিয়ে থাকছে, তার ওই জায়গার অভাবটা এখানে পূরণ হয়ে যাচ্ছে। আমি তো কিছুই পাইনি, না বাবা মা পেয়েছি, না ভাই বোন পেয়েছি, কিছুই পাইনি। সমাজের কোনো সুযোগ সুবিধাও আমি পাইনি, সমাজের ভালো কোনো মানুষের সহানুভূতিটুকুও আমি পাইনি। মানে পুরোই হচ্ছে জড়জীর্ণ জীবনটাকে নিয়ে আজকে আমি সামনে বেঁচে আছি। তাহলে আমি কেমন আছি এটা আমার চাইতে তো আমি মনে করি আশপাশের মানুষের বোঝা উচিত। হোক সে হিজড়ার জীবন, তবু তো মানুষ, তাই স্বামীরও ইচ্ছা করে ভালোবাসতে, ইচ্ছে করে প্রিয় মানুষটির সঙ্গে ঘর বাঁধতে। অবশ্যই ইচ্ছে করে, আমিও মানুষ। প্রত্যেকটা প্রাণীর মনেই ভালোবাসা আছে, প্রত্যেকটা প্রাণী মনে ভালোবাসা। আমারও তো ভালোবাসা আছে, আমারও তো মনে চায় যে কাউকে ভালোবাসি, কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার মনের দুঃখটা বুঝুক, কেউ আমাকে বুঝুক। সারা দুনিয়াতে যত যাই করি না কেন, কিন্তু আমার কি মনে চায় না আমি কারো সাথে গিয়ে একদম আমার মতো করে থাকবো, আমার মতো করে তার সাথে আমি কথা বলবো? কিন্তু হয়ে ওঠে না। আবার যদিও হয়ে ওঠে, কোনো একটা সময় দেখা যায় যে সেও আমাকে ছেড়ে চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে যায়। আমাদের নীরবে সেই ব্যথাটাও সহ্য করতে হয়। আমরা কারো কাছে গিয়ে না বলতে পারি, না কোথাও গিয়ে কোনো বিচার পাই। কাউকে মন দিয়েছেন? হ্যাঁ, পছন্দ করেন এরকম যে ভালোবাসা এসেছে? নিজের জীবনে প্রেম এসেছে নীরবে, আবার চলেও গেছে নীরবে। একবারই এসেছে? মানুষের জীবন তো পরিবর্তন। আমাকে পছন্দ করে অনেকেই, বাট আমি একজনকেই করেছি। উনি আপনাকে পছন্দ করেন? ওই যে বললাম, লং টাইম আমার সাথে ছিল, একটা সময় সে হয়তো তার পরিবারের চাপে বা তার সমাজের চাপে সে চলে গেছে, বাট ওটাকে মেনে নিতে হয়েছে। স্বামী মানুষ পরিচয়ে মানুষের সমাজে বাঁচতে চান। হিজড়া হিসেবে শুধু বঞ্চনা নয়, মানুষ হিসেবে প্রাপ্য সম্মানটুকু তার প্রত্যাশা। ভিউয়ার্স, এই ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।